সেটা অনেকে বিশ্বাস করেন এবং তারা খুব স্পষ্টত বলছেন যে শেখ হাসিনা ফিরছেন বলছেন, মানে 3 ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আপনার কাছে একটু জানতে চাই যে কি কৌশল এমন আছে বা থাকতে পারে যে কৌশলে শেখ হাসিনা ফিরে আসবেন? আসলে যেটা আপনাদের ওই এনডিটিভিতে ওনার ওই সাক্ষাৎকার নামে ব্যাপারটা প্রচারিত হওয়ার পর থেকে ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আমি যেটা জানি যেটা হচ্ছে যে উনি 23শে জুন পার্টির প্রতিষ্ঠা উপলক্ষে একটা সাইন্ড, মানে তার নিজের স্বাক্ষরিত একটা আর্টিকেল লিখেছিলেন। এবং সেই আর্টিকেলটা লেখার পরে আমিও তার থেকে মানে খবর করেছি। সেই সাক্ষাৎকারে কিন্তু কোনো নির্দিষ্ট সময় দেওয়া ছিল না যে কবে তিনি ফিরছেন। তিনি ফিরবেন এটা বলেছেন এক। এবার কিন্তু তার প্রচার মাধ্যমের ওখান থেকে বলা হয়েছে যে তারা হয়তো যোগাযোগ করতে পারেন, কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারেন, হয়তো এনডিটিভি করেছে তখন তিনি এরকম বলেছেন। এর আগেও আমি নিজে যখন তার সাক্ষাৎকার নিয়েছি, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 2026 সালের 17ই মে হলো আপনার প্রত্যাবর্তন দিবস, কিন্তু আপনি ফিরতে পারেননি। তাহলে 2027-এর 17ই মে কি ফিরবেন, এরকম আশা করা যায়? সেই উদ্দেশ্যে তিনি কিন্তু তখন তিনি তার জবাবে আমাকে বলেছিলেন যে আমি কোনো নির্দিষ্ট সময় বলছি না। এটা আমার পরে মনে হয়েছে যে এটা একটা তার গোপন জননীতির বিষয়, এবং সেটা তিনি প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে, এরকম নয় যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71 সালে যেরকম ঘোষণা করে শেখ হাসিনা বঙ্গবন্ধু ফিরবেন বাংলাদেশে, মানে ভারত হয়ে, সেটা ঘোষিত অনুষ্ঠান ছিল। কিন্তু তারপরেও যে 1981 সালেও যখন শেখ হাসিনা ফিরেছেন, সেটাও কিন্তু মনে হয় তখন কিন্তু জিয়াউর রহমানের সরকার ক্ষমতায়, এবং সেই সময় তিনি ফিরেছিলেন নিশ্চিত সেই সরকারের ওপর একটা চাপ ছিল বা সম্মতি ছিল তিনি যাতে ফিরে আসতে পারেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে একটা গোপনে ফেরার প্রস্তুতি, আর একটা হচ্ছে যদি নেপথ্যে কোনো আলাপ আলোচনা করে কোনো ডিল হওয়ার সম্ভাবনা যদি থাকে, যেটা প্রকাশ্যে কোনো বিএনপিও বলবে না, আওয়ামী লীগের নেতারাও, সবাই জানেন কিনা আমার সন্দেহ আছে। একমাত্র বঙ্গবন্ধু পরিবার, মানে শেখ হাসিনা তার পরিবারের ঘনিষ্ঠ লোকেরাই হয়তো জানেন সেই পরিকল্পনা। তবে এটা ঠিক, তিনি যখন বারবার বলছেন, সকলেই মনে করে যে শেখ হাসিনা সাধারণত যেটা বলেন সেটা তিনি বাস্তবায়ন করেন, সেটা করবেন না এমন নয়, কিন্তু সকলেই অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের কথাটা বেশি প্রচারিত হয়েছিল। এখন তিনি এবারেও বলেছেন তাই এবছরের মধ্যে এনডিটিভির সাক্ষাৎকারে। আমার মনে হয় এক্ষেত্রে অনেক বেশি সুবিধা। আমি তো জানি যে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু কিভাবে ফিরবেন, কবে ফিরবেন সেটা আমি জানি না, সেটা আমাকেও বলেননি। আমার মনে হয় আপনাদেরও উচিত যে বাংলাদেশের যারা সাংবাদিক তারা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছ থেকে যদি একবার জেনে নেন যে এনডিটিভি কারোর সঙ্গে যোগাযোগ করে যে আপনারা খবর করেছেন, আপনাদের এটা সাক্ষাৎকার নিতে চাই, তাহলে তারা হয়তো ব্যাখ্যা করতে পারবে যে সত্যি এই বছরে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরছেন কি ফিরছেন, কিন্তু তার পার্টি আমি বলতে পারি একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা কেমন? প্রস্তুতিটা প্রথম হচ্ছে আপনি লক্ষ্য করবেন খুবই মিডিয়ার অগোচরেই, খুব একটা মিডিয়া তো খবর প্রকাশ করা যায় না, বাংলাদেশে প্রকাশ হয় না। নিষিদ্ধ আওয়ামী লীগ তার কিন্তু কমিটিগুলোর পুনর্গঠন চলছে। সেন্ট্রাল কমিটি এখনো হবে, কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক যে কমিটিগুলো হচ্ছে তাদের কিন্তু ছাত্রলীগের বহু নেতা কিন্তু আসছে, এবং তাদের নাম কিন্তু ঘোষণাও করা হচ্ছে কারা হবে। ঘোষণা হয়নি যে তা না। আবার কিছুদিন হলো আমি দেখছি একটু বন্ধ আছে ঘোষণা। এমনকি সেই কমিটিতে অনেকে স্থান পাননি বলে অভিযোগও জানিয়েছেন, আমার কাছে অভিযোগ জানাচ্ছেন। আমি যে অভিযোগগুলো আবার ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে এরা কেন বাদ করলেন। এরপরে আমি জানি এটার পুনর্গঠন শেষ হলে আমি যে টাইম লাইনটা দেখছি সেটা হচ্ছে এটার পরে যুবলীগের গঠন, যেগুলো সাংগঠনিক শাখা, গুরুত্বপূর্ণ শাখা। ছাত্রলীগ যুবলীগই সবসময় 81 সালেও বা তার পরবর্তী 111-এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতৃবৃন্দের মধ্যে অনেকে পিছিয়ে পড়েছিলেন, অনেকে অন্যরকম হয়েছিল, কেউ কম্প্রোমাইজ সমঝোতা করেছিলেন সেনা সরকারের সাথে, কিন্তু ছাত্রলীগ যুবলীগ করেনি। ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোনো পিছু টান ছিল না, তারা এখনো পিছু টান থাকবে নাই বলে মনে হয়। এবং তারা কিন্তু ঘটনা যে প্রস্তুতি নিচ্ছে সাংগঠনিক ভাবে। এটার পরে আওয়ামী লীগের কমিটি তৈরি হওয়ার ব্যাপার আছে।
এখন সেটা ছাত্রলীগ যুবলীগ হওয়ার পরে আমি যেটা শুনেছি তাদের যেটা সিদ্ধান্ত, সেটা সম্ভবত শেখ হাসিনা যদি ফিরতে পারেন, যদি ফেরেন, তাহলে তিনি সেটা দেশে ফিরে পুনর্গঠন করতে চান। সেক্ষেত্রে যারা দেশে আছেন একটা বড় সংখ্যক নেতা ও কর্মীও, তারা হয়তো প্রথম পর্যায়ের নেতা নন, কিন্তু এরকম অনেকে আছেন, অনেকে জেলে আছেন। তবে সেরকম তাদের নিয়ে একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হতে পারে আর কি। সেটা তখন বোঝা যাবে, কিন্তু তার আগে ফেরার ব্যাপারটা, চমকটা, এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত একটা চমকের স্তরেই আছে। হয়তো চমকই হতে পারে, যেটা সত্যি আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না, বলতে পারবো না। দাদা বলুন। দাদা আমি এই বিষয়টা আরেকটু থাকতে চাই এই কারণে যে বাংলাদেশে ব্যাপক প্রচার, এনডিটিভির খবরের বরাতে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে 1 ডিসেম্বরের মধ্যে, মানে এই চলতি বছর তিনি ফিরবেন। যে ধরে নেওয়া হচ্ছে যে চলতি বছর মানে তো 31 ডিসেম্বর। মানে আপনার কাছে কোনো কনফিউশন আছে যে শেখ হাসিনাকে এরকম বলেছেন কি বলেছেন না, শিওর না? কারণ এনডিটিভি কারো সাক্ষাৎকার বাংলাদেশে এই মুহূর্তে নেওয়াটা পসিবল না, কারণ বাংলাদেশে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি জানেন যে শেখ হাসিনা যখন এই ঘোষণা দিলেন, তার সাথে সাথে ডাক্তার জাহিদুর রহমান মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতে নিষেধ আছে, এটা যেন সংবাদ মাধ্যম মেনে চলে। মানে এটার মধ্যেও একটা ইন্টারেস্টিং দিক আছে। একদিক দিয়ে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছেন, অন্যদিক দিয়ে বাংলাদেশ থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার না হয়। ফলে আমাদের জন্য খুব টাফ। আমরা আপনাদের মাধ্যমে কথা বলেই যতটুকু আমরা জানতে পারি, আপনার কাছে কোনো ডাউট আছে যে তিনি আসলে এরকম কোনো কথা বলেন নাই, তিনি ফিরবেন বাট কোনো সময়সীমা বেঁধে দেন নাই? না, আমার মানে ধরুন, আমার তো সাংবাদিক সহকর্মী, তিনি ইচ্ছাকৃতভাবে কিছু ভুল লিখবেন, বিশেষ করে একটা এত বড় প্রতিষ্ঠান, সেটাও তো আমার এতটা মনে হয় না। কিন্তু আমার মনে হয়েছে আমার হাতে যেটা আছে সর্বশেষ তার লিখিত বক্তব্য 23শে জুনের, তাতে তিনি বলেছেন আমি দেশে ফিরবই, কিন্তু তিনি বলেন তারপরে যে এই বছরে ফিরব। আর তারও আগে যেটা আমি তো স্পেসিফিক প্রশ্ন করেছি, 2026 হলো না, 27-এ কি ফিরবে, উনি 27-ও তো নিশ্চিত করেননি আমাদের। সেটার কারণটা আমি আপনাকে বলতে বলছি। কারণটা হচ্ছে এই যে এই সিদ্ধান্তটা পরে তিনি, আপনাকে বলেছি হয়তো বা অন্যদেরও বলেছি, যে আমি ওনার সঙ্গে কিন্তু টেলিফোনেও কথা বলেছি, মানে শুধু ইমেলের মাধ্যমে ইন্টারভিউ নয়, টেলিফোনের ইন্টারভিউতে কিন্তু উনি কিন্তু বলেছেন যে এটা আমি এভাবে প্রকাশ্যে ঘোষণা করব না আর কি। এটা হঠাৎই জানতে পারবে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে সুতরাং আকস্মিক ভাবে বলতেছেন। আচ্ছা যে ব্যাপারটার মধ্যে একটা আপনি সেই অর্থে বলেন যে একটা ধোঁয়াশা আছে, আর ধোঁয়াশা রাখাটাও হয়তো একটা, আমার মনে হয়, সুনিয়োজিত কোনো রণকৌশল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস যেটা দাঁড়িয়েছিল 23 জুন ঘিরে, সেই অ্যাক্টিভিটিসটা তো একরকম বাংলাদেশের সরকারের দিক থেকে ওটাকে সফল করে দিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারুক আর না পারুক। ভবিষ্যতে মানে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কি আবার কোনো নতুন কৌশল করছে, মানে দেশে বাইরে থাকা অবস্থায় এরকম কোনো কিছু আপনি জানতে পেরেছেন কিনা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ ধরুন, করেছেন? এখন বলতে গেলে আমার মনে হয় 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যা, ফলে সেই হত্যার দিন তারা কিভাবে পালন করবেন তার একটা তো রণনীতি তৈরি হচ্ছে। ফলে আগস্ট মাসে একটা কিছু পরিকল্পনা আওয়ামী লীগ করবে, এটা নিশ্চয়ই শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে সেটা ডিটেল এখনো জানি না, এবং ডিটেল নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই জানা যাবে সেই পরিকল্পনাটা কি। এবং 15ই আগস্ট পরে আমি যদি জানি, তারপরে তো ধরুন একেবারে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর সেই বাংলাদেশের নতুন করে, মানে যেটা বিজয় দিবস, তো সেই বিজয় দিবস, সেইটা আর একবার বিজয় দিবস হয় কিনা সেটা এখন দেখার অপেক্ষা করতে হবে। কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই দিনে বিজয়, মানে অর্থাৎ আওয়ামী লীগের বিজয় ঘটবে এরকম কিনা জানি না। হয়তো এই দুটো দিনের কথা জানি, দুটো দিন নিয়ে তাদের প্রস্তুতি পরিকল্পনা চলছে। এবং আপনাকে আমি এটাও বলছি যে, এবং এটা যে খুব একটা আমি যেটাকে আমি যেটা বুঝেছি বা কথা বলে অনেকের থেকে শুনে, যেটা আমি অনুমান করছি, যে নিছক সবটা হয়তো শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথে নাও থাকতে পারে, মানে সহিংসতাও ঘটতে পারে। তো এরকম একটা আশঙ্কা আছে, এই যে তা এবং যে আপনি জানেন যে যে কারণেই 23শে জুন উপলক্ষে 5-7টি জেলায় যেভাবে সেনাবাহিনী এবং বিজিবিকে নামানো হয়েছিল,
তাতে বোঝা যাচ্ছে যে তারা অত্যন্ত মানে তারা নিজেরাই আতঙ্কিত হয়েছিল এবং তাদের তাদের গোয়েন্দারাও কোথায় এমন কোন রিপোর্ট দিয়েছিলেন যে উনি ফিরে আসছে, সুতরাং আপনারা প্রস্তুতি নিন। তো সেরকম ঘটনা সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তি সেনাবাহিনীর তো গোয়েন্দা আছে, আপনি ভালো করেই জানেন, ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারা হয়তো খবর দিয়েছিল ভয়ঙ্কর কিছু করতে পারে। নাহলে এরকম 7টা জেলায় সেনাবাহিনী দিয়ে মুড়ে দেওয়া মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র আবার একটা তৈরি হলো। তো সেরকম তিন দৃশ্য হওয়ার পেছনে নিশ্চয়ই তাদের কাছেও কোনো একটা ইনপুট আছে। সবচেয়ে ভালো খবর তো তারা রাখবেন, তারা জানেন সত্যি কি ঘটছে। তো আমার মনে হচ্ছে আবার হয়তো 15ই আগস্টে কিছু ঘটনা ঘটতে পারে বলে মনে হয়, ইমিডিয়েটলি এখনই আগামী দিনের জন্য যেটা দেখছি। বাংলাদেশে শেখ হাসিনার এই ফিরে আসার কথা বলা বা তা আওয়ামী লীগের আবার একটু নাড়াচাড়া দেওয়ায় দেখা গেছে যে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি চলে এসছে। অনেকে আমাদের দেশেও আলোচনা হচ্ছে যে এটা ওই মেসির তারপরে রোনালদোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা আমি তুমি গেমের মতন সংসদে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এ চলা, বাইরেও আন্ডারস্ট্যান্ডিং এ চলা, এবং আলটিমেটলি তাই বিএনপি যেই টোনে কথা বলছে, জামাতে ইসলামী এনসিপি একই টোনে যে শেখ হাসিনা আসলে এই হবে সেই হবে, ফেরানোর চেষ্টা। আপনার কি মনে হয় যে যে শক্তি এখানে এখন আছে এইটা ফেস করার এই মুহূর্তে আওয়ামী লীগের সক্ষমতা তৈরি হয়েছে? না, আওয়ামী লীগের সক্ষমতা আছে, সক্ষমতাকে তাকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার। কারণ এটা ঘটনা, আওয়ামী লীগকে যদি বলা হয় তারা নেমে পড়তে নামে, সেক্ষেত্রে এরা যে কারণেই কাছাকাছি হচ্ছে সেই কারণটাই হচ্ছে বিএনপি বা জামায়াতের এরা এক হলেও তো আওয়ামী লীগকে কোনো প্রতিহত করতে পারেনি কোনোভাবে। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল ঠিকই, কিন্তু এটা ঘটনা যে সেটা তারা জানেন এবং তাদের এই যে বিরোধী দল হিসেবে যে থাকাটা, এটা গোটাটাই আমার কাছে মনে হয়েছে যে একটা মানে অ্যারেঞ্জমেন্ট সহ, মানে একটা সরকার পক্ষ আর একটা সরকার পক্ষের বিরোধী দল। সরকার পক্ষের মানে রাজনৈতিক দিক থেকে বিরোধী দল, যেরকম একসময় শেখ হাসিনার সময় ছিল না, বিরোধী দল ছিল না, তারা তো মন্ত্রিত্বও করেছে, তাই না? রতন মন্ত্রীও ছিলেন। তো এখন এটা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে থাকে, কিছু মেকি বিরোধী দল থাকে যারা বিরোধী দল নয়, কিন্তু একটা ঘটনা না একটু আমার বলা রাখা ভালো যে কতগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে এই সম্প্রতি তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর, এবং সেক্ষেত্রে বেশ কিছু এখানে এখনো যদিও ভারত সরকার অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, কিন্তু মন্তব্য পরে হয়তো করতে পারে, যাতে কতটা ভারত উদ্বিগ্ন তখন হয়তো বোঝা যাবে। এখন আপাতভাবে মনে হচ্ছে সেরকম উদ্বিগ্ন নয়, কিন্তু গতকাল যে ওই শেখ হাসিনার পন্থী এবং জাসদ পার্টির ইনু যে কারাদণ্ড দেওয়া হলো, এই বিষয়টা একটু ভারতকে নাড়িয়েছে। নাড়িয়েছে তা নয়, যে মনে হচ্ছে যেন একতরফা ভাবে একটা সরকার অনেক কিছু করে, সবটা তারেক রহমানের হাতে নেই, তারেক রহমানকে অন্য কেউ কোনোভাবে পরিচালনা করছে। আপনি হয়তো জানেন তো যে মানে বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমে ধারণা হয়েছিল যে চাঁদাবাজিটা থাকবে না, তাই না? কিন্তু এখন চাঁদাবাজি ঘটছে এবং এই এনসিপি নেতারাই করছে। সেটা হচ্ছে কি করছে, তারা শিল্প করছে, ব্যবসায়ীদের, প্রখ্যাত এক শিল্প সংস্থাকে তিনি হুমকি দিচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, তাকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তিনি তার ব্যবসার কাজ করতে দেবেন। সংবাদপত্রে প্রকাশ করেছে বাংলাদেশ, অবশ্য সংবাদপত্র পড়েই জানছি। ফলে তিনি প্রভাবশালী একজন এমপি, যার পক্ষে দাঁড়িয়ে আছেন জামায়াত ইসলামী, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাকে যেভাবে টাকা দেওয়া হতো, প্রথমে শুরুতে এলা দিয়েছিলেন একটা কারণে, নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষা করার জন্য। কিন্তু সেটা তারা নির্বাচনের পর তারা দেখেছেন একটা নির্বাচিত সরকার এসে সেই চাঁদা দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও সে চাঁদা তারা চেয়েই চলেছে। হয়তো সাধারণ মানুষের রাস্তায় হয়তো আমাকে আপনাকে হয়তো লুটপাট করবে না, কিন্তু বড় শিল্পপতি ব্যবসায়ী তাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইছেন, এই অভিযোগ দিয়ে যে একসময় এরা ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করে। ব্যবসায়ীরা পৃথিবীতে যে সরকারই আছে তাকেই সমর্থন করে, কারণ তাদের ব্যবসার স্বার্থে। জামায়াত ইসলামী সরকার হলেও তাকেও সমর্থন করবে, সেরকম তাই তো ব্যবসা করছে, খেতে হবে না, তাদের রাজনীতি করছে না কেউ। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক একজন হয়তো হয়ে যান এমপি টেমপি, সবাই তো সেই লক্ষ্যে করেন না, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে সেটা করছে। দ্বিতীয়ত একজন
আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক এই কারণে, কারণ এমপি তো নেই, সাবেক এমপি জামালপুরে, তাকে গ্রেপ্তার করা হলো এত কাল। কেন জানেন? চাঁদা দাবি করে। তার উপর তার ব্যবসার অবস্থা ভালো না, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথা হচ্ছিল, বলছে করবো কি, আমি কত, মানে আমার দেওয়ার দিতে পারি, কিন্তু দেওয়ার তো একটা ক্ষমতা আছে, আমি কত যে চাইছি সেটা দেওয়া সম্ভব না। এবং সেটা না দেওয়াটা তাকে এতকাল বাদে একটা কোন একটা কোথাকার নিউ মার্কেট বিস্ফোরণের মামলায় জড়িয়ে তাকে মামলা দিয়ে তার এখন শুনলাম গতকাল তার প্রথমে 3 দিনের রিমান্ড হয়েছিল থানায়, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে জেলে। এই ঘটনাগুলো তো একটা অরাজক বাংলাদেশের ছবি। তারা ভাবছেন যে কেউ বাংলাদেশে ছাপছে না বলে কেউ জানবে না, গোটা দুনিয়া জানছে। আপনি যদি জানেন গত 3 দিন আগে ইউরোপিয়ান পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে, যে আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের বর্তমান, এবং সেখানকার বক্তারা সবাই যে আওয়ামী লীগের বক্তা তা নয়, আওয়ামী লীগ পন্থী বক্তাও ছিল, ভারতীয় ছিল কেউ কেউ, এবং তার সঙ্গে বিদেশি অনেক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির প্রধান, তিনি বৈঠকটা ডেকেছিলেন। একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে, সেখানে তীব্র সমালোচনা করা হয়েছিল। এই কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে কমিটি অফ জার্নালিস্ট, তারা এই সাংবাদিকদের আটক রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা চিঠি দিয়েছেন তারেক রহমান সরকারকে, তার কোনো প্রতিকার হচ্ছে। তো যদি আপনি মিডিয়াকে জেলবন্দি করে দাবি করেন এটা গণতন্ত্র, এটা হাস্যকর গণতন্ত্র না, এমন গণতন্ত্র তো হিটলারও দেখে গেছে কিনা। ফলে এটা তো একটা ভাবা দরকার না, তাদের তাদের ধারণা যে তারা একটা সময় মুখ বন্ধ করে কিছু চেপে রাখা যায় না। আজকে তো আরোই পাওয়া যায় না, বিশেষত সামাজিক মাধ্যম। আমি যে কথাগুলো বলছি আপনার দর্শকরা দেখছেন শুনছেন, আমি চাইবো না যে আপনার উপর আবার কোনো হাঙ্গামা হয়ে যাক এই কারণে। কিন্তু point হচ্ছে যে সবাই তো জানছে, বুঝছে, প্রত্যেকটা মানুষই জানছে, এবং যে কারণে তো আপনাদের সম্বন্ধে আপনার মতো আরো যারা করে তাদের লাখ লাখ ভিউয়ার্স আছে, তারা দর্শকরা দেখেন, বাড়িতে রাত্রিতে বসে দেখেন, তাই না? তো আমি তো শুনেছি কেমন লাগে সবাই। এমনকি আমাকে বহু মিশনের লোক বলেছে যে আপনার আমি পূর্ণিয়া সাহেবের সময় আপনি যে বক্তব্য দেখেন সেটা আমরা শুনি। তিনি আবার হাই কমিশনের সামনে বলে দেন যে এটা বিরাট বিপদ। বলে আমার থেকেও গৌতম লাহিড়ী এত জনপ্রিয়, বলতে জনপ্রিয় না, উনি বলেন না। এখন আপনার তোর কথা আমি নিশান থেকে শুনেছি। তো সুতরাং আমি বুঝতে পারছি তো মানুষকে তো বোকা ভাবলে তো ভুল হয় না, মানুষ বোকা না, মানুষ সবই বুঝছে। এখন খুব নীরবে রয়েছে বলে তারা ভাবছেন যে খুবই নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যাচ্ছে সরকার, এটা নয়, এটা এক ধরনের বলা হয় না শান্তি, এটা শ্মশানের শান্তির মতো। বলুন। দাদা, দাদা, আর এই আওয়ামী লীগ প্রসঙ্গে লাস্ট জানতে চাবো, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসার সাথে ভারতের কোনো সম্পৃক্ততা থাকবে কি, এনি কাইন্ড অফ? না, ভারতের সাথে সম্পৃক্ত থাকবে মানে তিনি ভারতে আছেন, ভারত সরকারের ঘোষিত নীতি হলো তিনি যেদিন যেখানে যেতে চাইবেন সেখানে যাওয়ার ব্যবস্থা তারা করে দেবে, এটা ঘটনা, ভারত ব্যবস্থাটা করে দেবে। কিন্তু তিনি যখন চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশের সেনাবাহিনী তাকে পাঠিয়েছিল এবং তারা জানিয়েছিল ভারতকে, এবং ভারত সাদরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, গ্রহণও করেছেন, এবং তাকে আশ্রয় দিয়েও রেখেছেন, তাই না? ফলে তিনি যখন যেতে চাইবেন যার মতো পরিবেশ পরিস্থিতি হলে, এবং ভারত সরকার নিশ্চয়ই যে কারণে তাকে ফেরত দিচ্ছেন না, তার কারণ হচ্ছে তার জীবনের নিরাপত্তা রয়েছে, বিষয়টা প্রধান। ফলে জীবনের নিরাপত্তা লঙ্ঘিত হলে সেরকম অবস্থায় ভারত সরকার কি করবে বলা মুশকিল। দাদা, এখনের সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো ডিপ্লোমেসি। আমরা জানি যে আমাদের প্রাইম মিনিস্টারের উপহারের আম আপনার বাড়ির আঙিনা পর্যন্ত পৌঁছেছে, সেই আমের মিষ্টতা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? দেখুন, এই যেটা বাংলাদেশ ভারতের ক্ষেত্রে বলা হয় তাকে হিলসা ডিপ্লোমেসি, ম্যাঙ্গো ডিপ্লোমেসি, এগুলো সব শেখ হাসিনা করতেন। সেটার একটাই ভালো দিক বলবো যে এটার ধারাবাহিকতা বর্তমান সরকার, এমনকি ইউনূস আমলে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সবাই পায়নি। কিন্তু এইবার তারেক রহমান বিভিন্ন, মানে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী নেতা নেত্রী এবং কিছু সাংবাদিক, তারা পেয়েছেন এই আম্রপালি। এবার